প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে যে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদকে আপনি চোর আখ্যা দিয়েছেন, তোপ দাগলেন, হ্যাঁ। পদ থেকেও হ্যাঁ। ইস্তফা দিলেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও শোনা যাচ্ছিল যে আপনি তো যেহেতু মানে প্রচলিত আছে যে আপনি হুমায়ুন কবিরের খুব ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। মানে হুম। এটা মানে রাজনীতির অলিন্দে চলছিল যে আপনার সঙ্গে হুমায়ুন কবিরের একটা সখ্যতা আছে এবং আপনি হয়তো হুমায়ুন কবিরের দলে যোগ দিতে পারেন, এমনটাও হুম। শোনা যাচ্ছিল। কিন্তু হুম। তার 48 ঘন্টার মধ্যে দেখা গেল আপনি কংগ্রেসে ফিরে গেলেন। এর হ্যাঁ। চিত্রনাট্য কি আগে থেকেই তৈরি ছিল, না এটা হঠাৎ করে আপনার মনে হলো কংগ্রেসে যোগ দেওয়া? কি এই বিষয়টা একটু না, যদি না, বলেন। না। দেখুন, প্রথমত হচ্ছে যে আমার সঙ্গে হুমায়ুন কবিরের সখ্যতা কোনোদিন ছিল না। আচ্ছা। 2013 সালে আমি হুম। ছিলাম কংগ্রেসের ক্যান্ডিডেট। হুমায়ুন কবির ছিলেন তৃণমূলের মন্ত্রী। হুম। এবং তিনি আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলেন তার হয়ে বকলমে তিনিই জেলা পরিষদের ক্যান্ডিডেট হিসেবেই মানে ফিল্ড ওয়ার্ক করেছিলেন হুম। হুমায়ুন বাবু। হুম। সেই সময় আমাকে হুমায়ুন কবির লোকেরা দুবার ফেলে মেরেছিল, একবার গাড়ি থেকে নামিয়ে, আর হুম। একবার আমরা একটা স্ট্রিট কর্নার করছিলাম হুম। 2013 সালে। হুম। তখন লাইট অফ করে দিয়ে আমাদেরকে হুম। চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল, আমরা তখন হসপিটালাইজড হয়েছিলাম। আচ্ছা। এটা গেল 2013 সাল। নিশ্চয়ই সখ্যতা বুঝতে পারছেন। হুম। 2 নম্বর হচ্ছে 2018 সালে আমি যখন তৃণমূলের ক্যান্ডিডেট জেলা হুম। পরিষদ ওই একই আসনে, হুম। সেইখানে হুমায়ুন কবির কিন্তু কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন। হুম। সেই সময় আমার সঙ্গে উনার ডিরেক্ট লড়াই হুম। এবং আমি ওখানে জিতি। হুম। হুমায়ুন বাবু ওখানে হারেন হুম। এবং হারার পরে উনি 19-এ বিজেপিতে জয়েন করেন। তারপরে তো উনি লোকসভার ক্যান্ডিডেট হন বিজেপি থেকে। হুম। সুতরাং সখ্যতা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। হুম। 2023 সালে অ্যাকচুয়ালি আমি, আর আনফরচুনেটলি উনি এবং আমি দুজনেই হচ্ছে তৃণমূলের। আচ্ছা। সেই সময় আমার একটা অঞ্চলে উনি সর্বত্রই নির্দল দাঁড় করিয়েছিলেন। হুম। ফলে সেখান থেকে আমি জিতেছিলাম, কিন্তু 2023 সালে হুমায়ুন দা আমার বিরোধিতা করেনি। এটা আমাকে স্বীকার করতে হবে সত্যিটা। হুম। হুম। ফলে সখ্যতা বা কিছু এইটা আমি জানি না কেন বলেছেন। হুম। কারণ হচ্ছে যে আমার মনে হয় আনন্দবাজার একটা অনলাইন আনন্দবাজার বোধহয় এই নিউজটা করাতে এটা প্রচার হয়েছিল, কিন্তু যারা রেজিনগরের মানুষ তারা সবাই জানে হুম। বা মুর্শিদাবাদের মানুষ সবাই জানে। ফলে এইটা কোনো মানে প্রথম সখ্যতার ব্যাপারটা আপনার ক্লিয়ার হলো। হুম। দ্বিতীয়ত একদম। হচ্ছে আমি কংগ্রেসে যোগদান করলাম ঠিক 48 ঘন্টা আগে, এই কারণে আমি হুম। অ্যাকচুয়ালি ভেবেইছিলাম যে আদৌ কোনো রাজনীতি করব না, ছেড়ে দিয়ে অন্যান্য কাজগুলো করব বা অন্যান্য যে নন পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো করবো। কিন্তু আচ্ছা। আমার বাড়ি থেকেও একটা চাপ ছিল কংগ্রেস, কারণ আমাদের ঘরানা কংগ্রেস। হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, এটা চাপ ছিল। আর 2 নম্বর এটা ছিল যে আমি যদি একদম গুটিয়ে যাই তাহলে হুম। তৃণমূলের এই যে দুর্নীতি, তৃণমূলের এই যে মানে অ্যাকচুয়ালি তৃণমূল দল নাকি অন্য কিছু এটাকে কোম্পানি, সেটা হ্যাঁ। প্রুফ করার জন্য আমার প্ল্যাটফর্ম দরকার। হ্যাঁ। যে আখ্যা দিয়ে আমি বেরিয়ে এসেছি সেটাকে তো আমাকে প্রমাণ দিয়ে দিতে হবে জনগণকে। আচ্ছা। তো ন্যাচারালি আমি দেখলাম যে 22 তারিখে হুমায়ুনদার জনসভা, হ্যাঁ। নতুন দল গঠন। হ্যাঁ। অনেকেই ভাবছিলেন যে আমি হয়তো জয়েন করবো, এরকম যেটা আপনি বললেন হাওয়ায় যেরকম ভাসছিল যে সেরকম কথাটা, হ্যাঁ। সবাই ভাবছিল। হুম। তো আমার মনে হলো যে অন্তত আমাদেরও তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে হুম। জেলাতে প্রচুর শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তো তারা যাতে ভুল না বোঝে। হ্যাঁ, সেই কারণেই কিন্তু আমি আগেই 24 ঘন্টা আগেই 48 ঘন্টা আগে আমি তৃণমূল কংগ্রেস থেকে এসে রিজাইন করে এসে আমি কংগ্রেসে জয়েন করেছি। আর যেখানে দল করব হ্যাঁ। সেখানে আমার এটা মনে হয়েছিল যে আমি রেজিগনেশন দেওয়ার পরে একটা দিনও নষ্ট করতে চাই না। যখন আমি কংগ্রেসটা করব তো হুম। আমি কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য হ্যাঁ। প্রতিটা মুহূর্ত আমি ব্যয় করব। হুম। সেই কারণেই আমার বলতে পারেন যে আমি সময় নষ্টটা করতে চাইনি। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি তৃণমূলে হ্যাঁ, থাকাকালীন সেই সব দুর্নীতি নিয়ে তো মুখ্যমন্ত্রী এবং অভিষেককেও জানিয়েছিলেন, তাহলে সেগুলো কি, প্রচুরবার। তাহলে সেগুলো কি কাজের কাজ হলো না? ওরা কেউ এই নিয়ে মুভ করে না। আমি আপনাকে বলি, হুম। আমি যখন কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ 2018 সাল, হুম। তখন আমি এখানে শিলাবৃষ্টির 700 কোটি টাকা দুর্নীতি হয়েছিল। হুম। দপ্তরটা আমার দপ্তর থেকে চেক ইস্যু হয়েছিল। হুম। তা আমি সেই সময় 700 কোটি টাকার দুর্নীতির প্রুফ, মানে ব্যাংক ডিটেলস তুলে কোথায় হুম। কোন চেক কার নামে ইস্যু হয়েছে। হুম। ধরুন একটা গ্রামে
30 জনের নামে চেক ইস্যু হলো, সেই গ্রামে একটি মাত্র হিন্দু হুম লোক বাস করেন, কিন্তু 30 জন হিন্দু লোকের নামে চেক ইস্যু হলো ওই গ্রামের, ডাকাতিয়া পোতা বলে। তো আমি সেই সমস্ত তথ্য তুলে আমি কিন্তু দিয়েছিলাম, আচ্ছা এবং আমি মুভ করেছিলাম কলকাতায়, নিজে গিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি 2018। তারপরে যখন আমার মনে হয়েছিল যে আমি যখন এই দপ্তরে বসেছি এবং আমি যখন এই করাপশনটা দেখতে পাচ্ছি, আমি যদি নখ না করি তো তার দায়ভার তো আমার উপরেও আসে। একদম। তো কিছু হয়নি। তারপরে আমি সেভারাল টাইমস, কে নেই রাজ্যে, রাজ্য সভাপতি থেকে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে আমরা ছুতে পারবো না, হুম ধরা ছোঁয়ার বাইরে, তো আমি লিখিত পাঠিয়েছি। হুম আর যেখানে আপনার অভিষেক ব্যানার্জিকে আমি নিজে আধ ঘন্টা ধরে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক বিষয় নিয়ে বলেছিলাম, এই করাপশন, এই আইপ্যাকের টাকা তোলা, একদম প্রকাশ্যে। সেখানে 11 জন বিধায়ক ছিলেন, জেলা সভাপতি ছিলেন, জেলা চেয়ারম্যান ছিলেন, সুব্রত দাস ছিলেন, তাদের সামনে অভিষেক ব্যানার্জিকে, এবং আমি মহিলা সংগঠনের পক্ষ থেকে, আমি যেহেতু জেলা সভানেত্রী ছিলাম, আমি দীর্ঘ 16 থেকে 23 আমি দাঁড়িয়ে একদম ম্যান টু ম্যান ধরে ধরে বলেছিলাম মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক অবস্থান নিয়ে, এবং সেখানে কি করে নেতারা টাকা তুলছে, কিভাবে বড়লোক হয়ে যাচ্ছে, যে 1 বছর আগে ইট ভাটার লেবার ছিল সে কি করে ব্লক সভাপতি হওয়ার পর গাড়ি বাড়ি ফ্ল্যাট টাকা করছে, ডিটেল বলেছিলাম, আমি আধ ঘন্টা ধরে বলেছিলাম। তো উনি শুনেই গেছিলেন, শুধু একবার জিজ্ঞেস করেছিলেন নামটা বলুন, আমি নাম বলে দিয়েছি। উনি হয়তো ভেবেছিলেন আমি নাম বলবো না। তো কিছু হয়নি। তো আমি বারবার জানিয়ে যখন কিছু হয় না, জেলাতে আপনাকে কিছু বলতে যাব, জেলা বলবে রাজ্য জানে, এসব রাজ্য লিখিত পাঠাও। তো আমি এতবার লিখিত পাঠাচ্ছি, এতবার জেলায় বলছি, কেউ জেলার কিছু করার ক্ষমতা নেই, এদের তো একটা বুথ সভাপতি রাখারও ক্ষমতা নেই। সব থেকে বড় কথা হচ্ছে যে জেলায় যারা পদাধিকার আছেন তারা সবাই কিন্তু নিজের পদটা বাঁচানোর জন্য সত্যিটাকেও তুলে ধরেন না। এটা হলো বাস্তব। কারণ তাহলে তো অভিষেক বাবুর বুঝে নেওয়া উচিত ছিল যে এতগুলো সেলিব্রিটিকে বসিয়ে রেখে যখন তাদের সামনে আমি বলছি, তাহলে নিশ্চয়ই আমি মিথ্যে বলছি না। তার মানে মিথ্যে কোথাও বলে আপনি বলছেন যে এখানে মানে মদত আছে, এই দুর্নীতি যা হচ্ছে ওরা শুনলেন 100%, জানলেন তৃণমূলের মদতেই চলছে 100। দুর্নীতি। এবং শুধু আমার এটা মনে হয়নি, এর সঙ্গে আরো মনে হয়েছে যে যতবার আইপ্যাক বসেছে আমার সঙ্গে, আমি যাদের দুর্নীতির কথা বলেছি তাদের দুর্নীতিগুলোকে নিয়ে গিয়ে তাদের সেই দুর্বল জায়গায় আঘাত করে তাদের থেকেও টাকা তুলেছে। তার মানে আখের কে গোছাচ্ছে মনে হচ্ছে আপনার? এই যে দুর্নীতি দেখুন, হচ্ছে আখের। আখের তো আমি তৃণমূলকেই বলবো, আর কাকে বলবো, যারা সুপ্রিমো, যারা জন্মদাতা, এই পার্টির যারা মালিক, মানে পার্টি তো না, ঠিক কোম্পানির মালিক আর কি। কেন তৃণমূল জানে না আইপ্যাক টাকা তোলে? এটা হয় কখনো? আসলে এই যে চুরি চামারির কথা বলছেন না আপনি, তাহলে কিভাবে চলছে এই চুরি চামারিটা জেলা পরিষদে? জেলা পরিষদের সভাধিপতি হচ্ছে আপনার, দেখুন আমি এক্সাম্পল তো বলেছি উইথ প্রুফ। হ্যাঁ, ধরুন যখন 23 সালে সভাধিপতি নির্বাচন হয়, সভাধিপতি হওয়ার যোগ্যতা নেই, প্রথম কথা। কি করে হয়েছে সেটা বুঝতেই পারছেন, আন্দাজ করুন। এবার হচ্ছে যে আমি যখন দেখলাম 2023 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর পুজোর ছুটি, উনি ফুয়েল তুললেন 2209 লিটার, নভেম্বরে তুললেন 1815 লিটার, ডিসেম্বরে তুললেন 2300 লিটার, এইরকম। তো আমি তো সবার জেলা পরিষদ চালিয়েছি। দেখুন আমি জেলার সহকারী সভাধিপতি হিসাবে এবং মহিলা সভানেত্রী হিসাবে সব থেকে বেশি যদি জেলায় কেউ রান করি গাড়ি, তাহলে সেটা আমি করেছি। তখন আমার 300 লিটারের বেশি কিন্তু টাকা লাগেনি, এই তেল লাগেনি। 300 লিটারের বেশি আমি কোনোদিন ফুয়েল নিইনি জেলা পরিষদে। তাহলে 300 লিটারে যদি আমার গোটা জেলা চষা হয়, এবং আমি দলের এবং প্রশাসনের এত মিটিং করেছি, আমার মনে হয় রেকর্ড মুর্শিদাবাদ জেলায়, তো আমার সেখানে লাগেনি, তাহলে এত ফুয়েল লাগছে কি করে? এবং ফুয়েলটা তো ওন ফান্ড থেকে যায়। তো স্বাভাবিকভাবে আমি যখন এই প্রশ্ন ভরা মিটিং এ তুললাম, সেখানে যে জেলা পরিষদের জেলা বডির মিটিং, সেই মিটিং এ সবাই থাকে, এমপি থাকে, এমএলএ থাকে, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকে এবং ডিএম থাকেন, আধিকারিকরা থাকেন। আমি ভরা মিটিং তুললাম। তোলার পর এবার আমি তো ছাড়ার পাত্রী না, বললাম এত ফুয়েল যখন, তাহলে দিতে হবে, পেনাল্টি। আবার চাপ সৃষ্টি করলাম আধিকারিকদের উপরে।
এবার যখন প্রচন্ড চাপ সৃষ্টি করলাম তখন ফুয়েলের পেনাল্টি ফেরত দিল রুবিয়া সুলতানা নিজে নোটশিট লিখে, হুম। স্বীকার করে নিল তাহলে তেলটা চুরি। আচ্ছা। 2,98,065 টাকা পেনাল্টি দিল আচ্ছা। এবং নিজে নোটশিট লিখে পেনাল্টি দিয়েছে। তাহলে ওই যে চুরিটা, এই চুরিটা করলো। হুম। টেন্ডার, আপনার বিভিন্ন এজেন্সিকে ডেকে ডেকে টাকা তোলা, ফলস ক্রেডেনশিয়ালে কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া এবং সেই টাকাও আমি ফেরত করিয়েছি। হুম। হ্যাঁ, ফলস ক্রেডেনশিয়ালে যখন মানে টাকা ও একজনের কাছে 20 লক্ষ টাকা নিয়ে নিয়েছিল, আচ্ছা। তো আমি এইটাকে ধরার পর সেখানে 5 লক্ষ টাকা ও ফেরত করতে বাধ্য হয়েছিল এবং সেই ফলস ক্রেডেনশিয়ালকে কাজ পাইয়ে দেওয়ার জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল। আচ্ছা। এই হোমিও ডাক্তার ইন্টারভিউ হয়ে গেছে অনেকদিন, এদের রিক্রুটমেন্ট দিচ্ছে না। কেন দিচ্ছে না? জেলা পরিষদের 51 জন হোমিও ডাক্তার আছে বিভিন্ন পঞ্চায়েতে। হুম। এদেরকে শনিবার আর রবিবার, গত শনির আগের শনিবার রবিবার এদেরকে ডেকে প্রত্যেকের কাছে 40,000 50,000 করে টাকা নিয়েছে। আচ্ছা, আপনি এই যে কংগ্রেস ছেড়ে এই যে তৃণমূলে গেলেন, কোথাও কি মনে হচ্ছে যে একটা মানে এটা যাওয়া উচিত হয়নি? না, একদমই না। আমার মনে হচ্ছে আমি অনেক অনেক বেশি হালকা হতে পেরেছি। অন্তত পাবলিককে বা জেলাবাসীকে জানিয়ে দিতে পেরেছি আমি চুরির সঙ্গে আপোষ করিনি। চোর জেলা পরিষদে আমি চেষ্টা করে যখন পারিনি, তখন ব্যর্থ হয়েছি, তখন আমি এই ড্রাইভার মুক্ত হতে আমি কংগ্রেস ছেড়েছি। আসলে তো কংগ্রেস এখন শূন্য, মানে এই হ্যাঁ, মুহূর্তে আপনার দলটা বেছে নেওয়ার কারণ? আজ আমি আপনাকে বলি, যখন হুম। 16 সালে আমি কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে গেছিলাম না, হুম। হুম। তখন এই জেলাতে কিন্তু তৃণমূলও শূন্য ছিল, জানেন তো? আপনি তো অধীর করে ভাঙন ধরিয়েছিলেন। একদম। সেই ভাঙনটা যে আবার ধরাবো না এটাই বা কি করে বুঝলেন? অনেক পারবো। ক্ষমতায় না থাকলেও আমাদের মানে আপনি গ্রহণযোগ্যতা কনফিডেন্ট, আছে সেটায়। কনফিডেন্ট আবার একদম, কিছু একটা করে একদম, দেখাবেন ধামাকা। একদম দেখাবো, একদম দেখাবো। অধীরবাবু জেলা পরিষদটা নিতে চাইলেন না। জিজ্ঞেস করবেন অধীরবাবুকে, আমি বলছি আপনাকে। আমি অধীরবাবুকে বলেছিলাম, আপনি কি জেলা পরিষদ আমি ভেঙে দেবো, আপনি নেবেন? যদি নেন আপনি তাহলে কিন্তু আমি রেজিগনেশনটা দেবো না। আমি ভেঙে দিয়ে তারপর রেজিগনেশন দিয়ে কংগ্রেসের ভোট করবো। তার মানে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আপনি প্রার্থী হতে মানে হতে পারেন? না দেখুন, আমি কিন্তু আনকন্ডিশনাল গেছি। আচ্ছা। আমি আপনাকে আবারও বলছি, একদম হুম। আনকন্ডিশনাল। কেন? আমি দলটা যখন ছেড়েছিলাম কংগ্রেস, তখন দলেরও যেমন কিছু ভুল ছিল, আমারও তো কিছু ভুল ছিল। হুম। আমি কেন গেলাম? কিছু ভুল তো ছিল দলের হুম। এবং আমারও ছিল। কারণ আমার ভুল এটাই ছিল যে আমার ওয়েট করা উচিত ছিল, মানে আমি বসে যেতে পারতাম হুম। তৃণমূলে না গিয়ে, সেটা আমি করিনি। আপনি হুম, যখন ওই তৃণমূল কংগ্রেস ছাড়লেন, তা এর হুম, আগে তো আপনি জেলা পরিষদ ভেঙেছিলেন, তখন শুভেন্দু হুম, অধিকারী আপনার সঙ্গে ছিল। তা হুম, তো হুম, হুম। ওই শুভেন্দু অধিকারী বা ওই দিক থেকে কোনো রকম কোনো বার্তা আসেনি হ্যাঁ, আপনার কাছে? অনেক 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 সব দিক থেকেই বার্তা এসছে, কিন্তু আমি কংগ্রেসটা বেছে নিয়েছি। এই যে আজকে হুমায়ুন কবির দল ঘোষণা করলেন, তিনি বললেন হুম, মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করে দেবেন, কংগ্রেসকেও হুম, শূন্য করে দেবেন। কি হুম। বলবেন? ফাঁকা আওয়াজ না করতে পারবেন উনি? দেখুন, হুমায়ুন কবিরের স্টার্টিং খুব ভালো, বাট ফিনিশিং অত্যন্ত দুর্ভাগ্যজনক হয়। হুম। হুম। তো এখন সব স্টার্টিং। হুম। ধর্মীয় আবেগ এবং রাজনীতি কখনো এক নয়। হুম। ধর্মীয় হচ্ছে বাবরি মসজিদ, মানুষের ধর্মীয় আবেগ। আবেগ ওটা। হ্যাঁ, ধর্মীয় আবেগ। হুম। ফলে যারা ধর্মীয় আবেগকে ভর করে বাবরি মসজিদে যাচ্ছে, তারা হুম। নতুন সদ্য গঠিত দলে কতটা যাবে আমার সন্দেহ আছে। কারণ এ দল তো সবে আজকে আত্মপ্রকাশ করলো। হুম। আজ দলকে ভূমিষ্ঠ পথ হলো চলতে সবে। দিন, হাঁটতে দিন, হাঁটতে হুম। দিন, দল হাঁটুক, তারপরে দেখা যাবে। একটা তো বাবরি মসজিদ তো আবেগ, আপনি অবশ্যই বলছেন। হুম, এই যে হুম, সংখ্যালঘু ভোট, মানে তৃণমূল হুম। কংগ্রেস আর কংগ্রেসের যে দেখুন, সংখ্যালঘু ভোট, সেটা কি ফাটল ধরাতে পারবেন হুমায়ুন কবির? আমি আপনাকে বলি, হ্যাঁ। হুমায়ুন কবির পারবেন কিনা আমি জানি না, কিন্তু আমি এটা বলছি আপনাকে, তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে। প্রথমত হচ্ছে এই যে ওয়াকফ, হুম। মুর্শিদাবাদের মানুষ মেনে নিতে পারবে না, পারেনি। মমতা ব্যানার্জির ওই বক্তব্য হুম। যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। হুম। আচ্ছা, ওয়াকফ। দ্বিতীয়ত হচ্ছে ধুলিয়ানের দাঙ্গা, হুম। দগদগে ঘা। হুম। এখনো 700 মানুষ হুম। বিনা অপরাধে জেলে আছে। হুম। 3 নম্বর এশার। হুম। 4 হচ্ছে দুর্নীতি, তো আপাদমস্তক এদের একদম পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যে যেখানে আছে দুর্নীতিতে ডুবে আছে। হুম। আপনার সামনে বিধানসভা নির্বাচনের আগে
তৃণমূলের যারা প্রার্থী হবেন তারা মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ভোট চাইতে যেতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ভোট পাওয়া তো দূরের কথা, প্রার্থীরা যেতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, কারণ ভোট চাইতে গেলেই পাবলিক কিন্তু বলবে দিল্লিতে গিয়ে ভোট চাও। একটা বিষয়, এই যে হুমায়ুন কবির আজকে মানে দুটো আসনই প্রার্থী নিজেকে মনোনীত করলেন, সেটা হচ্ছে একটা তো বললেন বেলডাঙ্গা, আর একটা হচ্ছে রেজিনগর। রেজিনগর। হ্যাঁ, হ্যাঁ, তো তো উনি কি ভয় পাচ্ছেন যে এটা না হলে ওটা, ওটা এই না যে হলে এটা? কনফিডেন্সের অভাব আছে বলেই নিশ্চয়ই দুটো জায়গায় বলছেন নিজেকে। ভরতপুরটা তো নিলেন না। দেখুন, একটা বিষয় তো ঠিক যে উনি এখন বলছেন যে মমতা ব্যানার্জির নির্দেশেই উনি 70-30 করেছিলেন। 70-30 মানে হিন্দু 30% ভোট রেজিনগরের ও গঙ্গায় যে কোনো সময় কেটে ফেলে দিতে পারেন। হুম এটা তো কোনো কমিউনিটি ভালো করে নেয়নি, না হিন্দু না মুসলিম। হুম এই কথাগুলোকে ভালোভাবে নিতে পারে না। হুম ভোট যখন মানুষ দিতে যাবে তখন কিন্তু মানুষ এই ক্যালকুলেশন গুলো করবে। হুম দেখুন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে না অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। কোন প্রার্থীটা কর্মীর পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবে, হুম যেমন থাকে তেমন এটাও থাকে যে কোন প্রার্থীটাকে ভোট দিলে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হবে না, হুম এটাও থাকে। হুম ফলে মানুষ অত্যন্ত বুদ্ধিমান, বিচারক অত্যন্ত অত্যন্ত আমি বলবো এখনকার ভোটাররা ভীষণ বুদ্ধিমান ভোটার। তারা হুম বেছে নেবে, ঠিক দেখবেন কংগ্রেসকেই বেছে নেবে।